আমার সকল ছাত্রছাত্রী তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা পড়ব ক্লাস 6 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভের গণিতের 1 নম্বর প্রশ্নপত্র করাবো। এটা তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 160 পৃষ্ঠায় পেয়ে যাবে। তো এই প্রশ্নপত্রটা আমরা দুটো পার্টে করব। 1 নম্বর পার্টটা 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো করব, আর এর পরের পার্টটা 3 নম্বর এবং 4-এর দাগের, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তো আজকে শুরু করছি 1-এর দাগের অঙ্কগুলোতে। কি আছে দেখো, প্রথম অঙ্কটায় কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে 10খানা অঙ্ক রয়েছে, প্রত্যেকটাই বলে দিয়েছে যে এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 0.3 পৌনঃপুনিক, 0.16 ছয়ের মাথায় পৌনঃপুনিক এবং 0.1 একের মাথায় পৌনঃপুনিক সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে। অর্থাৎ ছোট থেকে বড় সাজালে কি পাওয়া যাবে। তো আমি সংখ্যাগুলোকে আমি একটু লিখে নিই। দেখো, 0.3 পৌনঃপুনিক, 0.16 ছয়ের মাথায় পৌনঃপুনিক আর 0.1 একের মাথায় পৌনঃপুনিক। তাহলে 0.3 তিনের মাথায় পৌনঃপুনিক মানে তিনটাকে আমি রিপিট করতে পারি। আমি ধরো 4বারই রিপিট করলাম, ঠিক আছে, আরো যাবে, আমি নিলাম না এরপরে। এরপরে দেখো 0.16, এই ছয়ের মাথায় আসন্ন মান বা পৌনঃপুনিক আছে মানে ছয়টাকে রিপিট করব, 3বার রিপিট করলাম, তাহলে দশমিকের পর 4টে ঘর নিলাম। ঠিক একইভাবে 0.1-এর মাথায় পৌনঃপুনিক মানে 1 1 1 1 4বার নিলাম। এবার যেহেতু দশমিকের পর প্রত্যেকটারই ঘর সমান হয়ে গেছে, তাহলে এবার দশমিক বিন্দুকে যদি আমি তুলে দিয়ে বিচার করি, দেখো এই 1 6 6 6 1 1 1 1। এবার এখানে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা হচ্ছে 1111। অর্থাৎ এটা কোথা থেকে এসছে, 0.1। তার মানে ছোট থেকে বড় সাজালে এইটা হচ্ছে সব থেকে ছোট। তার থেকে বড় হচ্ছে দেখো 1 6 6 6, মানে 0.16 এর পৌনঃপুনিক। এবার তারপরে লাস্টে রয়েছে 0.3 তিনের মাথায় পৌনঃপুনিক। তাহলে অ্যান্সার দেখো এখানে কোনটা হচ্ছে, কি আছে, 0.1 0.1 0.16 আর 0.3, মানে এই বি এর অপশনটা। তাহলে আমি বি এর অপশনটা এখানে দাগ দিয়ে দেব। এরপর 2-এর দাগে 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা 25%, 25টি, 100টি, 400টি। 1/4 অংশ ডিম নষ্ট হয়েছে, 1/4 অংশ ডিম নষ্ট হওয়া মানে সেটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি, ধরো 2-এর অঙ্কটা 1/4কে যদি আমি শতকরায় প্রকাশ করি, তাহলে আমাকে 100% দিয়ে গুণ করতে হবে। শতকরায় প্রকাশ করতে গেলে 100% দিয়ে গুণ করবো, তাহলে 4 দুগুণে 8, 4 5 20, মানে 25। তাহলে 25% ডিম নষ্ট হয়েছে, এটা অ্যান্সার হবে। তাহলে এখানে এ এর অপশনটা দেখো, 1/4 অংশ ডিম নষ্ট হয়েছে, তাহলে ডিম নষ্ট হচ্ছে শতকরা এখানে 25%, 25টি, 100টি, 400টি, যেহেতু পার্সেন্টেজ আনতে বলেছে, তাহলে এখানে 25% অ্যান্সারটা হওয়া উচিত ছিল, কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এখানে ডিম নষ্ট হয়েছে শতকরা কটি, শতকরা কটি মানে 100-র মধ্যে কটি, তার মানে 25টি, 25টি অ্যান্সার হবে। কারণ যদি বলতো যে ডিম নষ্ট হয়েছে বলে শতকরা কথাটা না দিত, তাহলে আমরা লিখতাম 25%। যেহেতু শতকরা দিয়েছে, তাহলে আমরা লিখবো 25টি, অর্থাৎ বি এর অপশন। এই এরপরে 3-এর দাগের সঠিক উত্তরটি হলো 0.3 লেস দ্যান 0.3 তিনের মাথায় পৌনঃপুনিক। মানে এটা একটু লক্ষ্য করো, এটাকে যদি আমি টানি 0.333 এরকম আসবে, আর এটাও দেখো 0.333 এটাও আসবে। তাহলে এটা দুটোই সমান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু সঠিক নয়। এটার ক্ষেত্রে দেখো, এটা গ্রেটার দেন জন্য এটাও সমান হয়ে যাচ্ছে, এটাও দেখো সমান আছে, এটা 3 প্লাস 0.3 পৌনঃপুনিক হলে 3.3-এর মাথায় পৌনঃপুনিক, কিন্তু এখানে 0.3 তিনের মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে অপশন হচ্ছে সি এরটা হচ্ছে সঠিক।
অপশন সি এরটা সঠিক। দেখো সি এরটা কেন সঠিক হচ্ছে একটু আমি বিশ্লেষণ করে দিই। এখানে 0.3 তিনের মাথায় পৌনাপুনি, মানে আমি এটা লিখতে পারবো 0.333, আমি তিনটে ঘর যদি নিই। আর একটা আছে 0.3 তিনের মাথায় পৌনাপুনি, তার মানে 0.3, আর এটাকে যদি দুবার রিপিট করি দেখো সেম জিনিস চলে আসছে। তাহলে এটার ক্ষেত্রে আমার অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সি এর অপশনটা। এরপরে 4 দাগের অঙ্কটা দেখো, কি আছে 2.5 কিলোমিটার সমান, এখানে মিটারে প্রকাশ করতে বলেছে। তো আমরা জানি যে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, ঠিক আছে। তাহলে 2.5 কিলোমিটার মানে 2.5 গুণিত 1000। তাহলে এখানে কোনটা হবে, এই যে দেখো সি এর অপশনটা, তাহলে 2.5 গুণিত 1000 মিটার, বোঝা গেল। এবার 5 অঙ্কটা দেখো, 50 এবং 100 এর মধ্যবর্তী এক জোড়া সংখ্যা যাদের গসাগু 16 নয়, সংখ্যা জোড়া হল। বলছে 50 এবং 100-র মধ্যে এক জোড়া সংখ্যা যাদের গসাগু কিন্তু 16 নয়। তাহলে আমি এখান থেকে দেখো 16 আর 64 যদি গসাগু বার করি, দেখো 16 আর এই 64 হচ্ছে 3 4 64, তাহলে এদের গসাগু কিন্তু 16ই হবে। আবার দেখো 16 আর 80, এদের গসাগু 16 × 1 = 16, 5 × 80, তাহলে 16ই হচ্ছে এদের গসাগু। আবার দেখো এটার ক্ষেত্রে দেখো 4 × 64, 5 × 80, এটাও কিন্তু হচ্ছে। কিন্তু 50 আর 64-র ক্ষেত্রে দেখো 50 আর 64 এই দুটোর ক্ষেত্রে মনে হচ্ছে হবে না, কারণ 2 25 দুগুণে 50, 32 দুগুণে 64, দেখো 2 হয়ে যাচ্ছে গসাগু, দেখো এগুলো তো আর যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে 16 নয় এমন জোড়া সংখ্যা হচ্ছে কত, সি এরটা। এরপরে 6টা -67 এর সঙ্গে ড্যাশ যোগ করলে +67 হবে। তাহলে আমরা জানি, ধরো তোমাকে যদি একটা প্রশ্ন করে যে 5-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে, তখন তুমি কি বার করো, 5। কিভাবে বার করলে, এই যে উত্তরটা হলো এর থেকে এইটাকে বিয়োগ করলে। একইভাবে এখানে বলেছি -67 এর সঙ্গে কত যোগ করলে +67 হবে। তার মানে এটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ +67 মাইনাস -67, এই জিনিসটা মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো +67 আর মাইনাসে মাইনাসে +67, তাহলে যোগ করলে 7 সাথে 14, 4 হাতে 1, 6 6 12 আর 1 13, 134, অর্থাৎ +134। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে বি এর অপশনটা। 7টা বলছে প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা হলো, প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা, এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে এবং 3টে বাহুর দৈর্ঘ্য x সেমি, y সেমি, z সেমি। তাহলে পরিসীমা তো 3টে বাহুর যোগফল, মানে x + y + z সেমি, বোঝা গেল। তাহলে বি এর অপশনটা হয়ে গেল। 8টা বলছে এ ও বি দুটি বিন্দু যোগ করলে পাওয়া যাবে এ বি, এ বি, এ বি, এ বি। এ ও বি বিন্দু যোগ করলে পাওয়া যাবে এই এর অপশনটা। তার কারণ হচ্ছে এই এ বি দ্বারা একটা সরল রেখাংশ বোঝায়। এ আর বি বিন্দু যদি যোগ করি তাহলে একটা কিন্তু সরল রেখাংশ পাওয়া যায়। এখন সরল রেখাকে বোঝাতে গেলে আমরা এই দুদিকেই কিন্তু, এটা হচ্ছে সরল রেখাংশ বোঝাচ্ছে, সরল রেখা বোঝাতে গেলে দুদিকেই কিন্তু তীর চিহ্ন দিতে হবে। রশ্মি বোঝাতে গেলে একদিকে তীর চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এটা এই সি আর ডি এগুলোকে রশ্মি বোঝাচ্ছে, এ বি হচ্ছে সরল রেখা বোঝাচ্ছে, আর এ বি হচ্ছে সরল রেখাংশ। এবার সরল রেখাংশের যেহেতু দুটো প্রান্তবিন্দু রয়েছে এবং এখানে এ আর বি দুটো প্রান্তবিন্দু দিয়ে দিয়েছে, তাই অপশন কিন্তু এটাই হচ্ছে। এবার 9টা 1895 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলি হলো, কতগুলো লিপিয়ার রয়েছে, তাহলে 1895, এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে 9টা। 1895কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16, ঠিক আছে। 2 হলো 29, 4 7 28 হলো, 1 15, 4 3 12। দেখো এখানে 3 থাকছে, সরি এখানে 3 থাকছে, তার মানে আর 1 যদি দিই তাহলে লিপিয়ার হয়ে যাবে, অর্থাৎ 1896টা হচ্ছে লিপিয়ার, বোঝা গেল। 1896। এরপরে দেখো 1900, মানে 4 যোগ 1900 লিপিয়ার হওয়া উচিত ছিল, কিন্তু এটা শতাব্দী বছর যেহেতু, তাই 400 দিয়ে ভাগ করা এটাকে গেলে তবে কিন্তু লিপিয়ার হবে, কিন্তু এটা 400 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এটা লিপিয়ার হবে না। তার মানে এরপরে 1904 নেব, তারপরে 1908 নেব, এরপরে 1912 নেবো, তারপরে 1916, কিন্তু আমাকে বলেছে 1915-র মধ্যে, তাহলে এটাও বাদ। তাহলে 1টা 2টো 3টে 4টে,
তাহলে 4টে অপশন আমার পেয়ে যাচ্ছি, 4 নম্বর মানে সি এর অপশনটা 4টে লিপিয়ার পেয়ে যাচ্ছি, বোঝা গেল। এবার 10এরটা দেখো, 10এরটা দেখো, বলছে এক্স কে 2 দিয়ে গুণ করে গুণফলটি থেকে 3 বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যা। দেখো এক্স কে 2 দিয়ে গুণ করা মানে 2x। দেখো এখানে প্রত্যেকটা কিন্তু 2x ব্যাপারটা আছে। এবার 2x গুণফলটি থেকে 3 বিয়োগ করতে বলেছে। দেখো 3 বিয়োগ করা আছে কিন্তু এখানে যোগ আছে, তাহলে এইটাই হয়ে যাবে এর অপশনটা। তাহলে একের দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝতে পারবে। এরপর আমরা 2 এর দাগের অঙ্কগুলো করব। দেখো একের অঙ্কটা কি আছে, এল এক্স এক্স ভি আর এল এক্স এক্স আই ভি এর মধ্যে কোনটি বৃহত্তর। বলছে এল এক্স এক্স ভি এটা কত কত হয় বলো। এটা হচ্ছে 2 এর দাগের একের অঙ্কটা কি আছে, এল এক্স এক্স ভি। এল এক্স এক্স ভি হচ্ছে এল হচ্ছে 50, 60, 70, 75। আর একটা হচ্ছে এল এক্স এক্স আই ভি, তার মানে হচ্ছে এক্স এক্স আই ভি মানে হচ্ছে 10, 10, 20, 4, 24, 24 আর এখানে হচ্ছে 20, সরি 50, 60, 70, 74। তাহলে দেখো 75 থেকে 74টা ছোট হচ্ছে, তাহলে কোনটা বৃহত্তম, 75টা বৃহত্তম, অর্থাৎ এল এক্স এক্স ভিটা গ্রেটার দেন এল এক্স এক্স আই ভি। এরপরে 2এরটা একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান 30 ডিগ্রি হলে অপরটি কত। তাহলে 2 এর অঙ্কটা একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজের এই একটা কোণ মানে এই সমকোণের যে বিপরীত যে দুটো কোণ রয়েছে তার একটা কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটা কত হবে, কারণ এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি হবে। তার কারণ হচ্ছে এই দুটো সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রি হয়ে যাবে। 3এরটা সংখ্যা রেখার সাহায্যে +7 ও -17 এর যোগফল নির্ণয় করতে বলেছে। দেখো 3এর অঙ্কটা কি আছে, +7 আছে আর -17 আছে, তাহলে এটা আমায় বার করতে হবে সংখ্যা রেখার সাহায্যে। তাহলে প্রথমেই আমি একটা নিলাম, এখানে আমি জিরো, সরি এইখানে জিরো করছি, হ্যাঁ 0, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম, তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9, আর এদিকে -1 -2 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12, তাহলে -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12। ওকে, এবার +7 নেবো, তাহলে আমি কোথা থেকে, 0 থেকে স্টার্ট করব। তাহলে 0 থেকে স্টার্ট করে +7 পর্যন্ত এইরকম দাঁড়িয়ে কেটে দিলাম, কেটে এই এটা হচ্ছে +7। এইবার -17 মানে বিপরীত দিকে যাবে, তাহলে এই পর্যন্ত এলো, ঠিক আছে। এবার বিপরীত দিকে -17 মানে এখান থেকে এই পর্যন্ত 7 8 9 10 11 12 13 14 15 16 17 মানে এই -10 পর্যন্ত এলো, এটা হচ্ছে -17। তাহলে এই জায়গায় এসে থামলো, তাহলে লাস্ট কোথায় এসে থামলো, -10-এ, তাহলে -10 হয়ে গেল অ্যান্সার। 4এর অঙ্কটা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলেছে। উৎপাদকের সাহায্যে দেখো 15 স্কোয়ার গুণিত 20 স্কোয়ার, 15 স্কোয়ার গুণিত 20 স্কোয়ার। দেখো এটাকে যদি আমি বর্গমূল করি, ধরো এইটা বর্গমূল আছে, তাহলে এটা যেহেতু গুণ আকারে রয়েছে এবং স্কোয়ার আকারে রয়েছে, তাহলে 15 স্কোয়ার আর এখানে বর্গ আর বর্গমূল উঠে গেলে শুধু 15 হয়, আবার এখানে 20 স্কোয়ার থেকে স্কোয়ার আর বর্গমূল উঠে গিয়ে শুধু 20 হবে, তাহলে 15 দুগুণে 30 300, এখানেই অ্যান্সারটা চলে আসছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আবার উৎপাদক বিশ্লেষণে ভাঙতে বলেছে, তাহলে আমি এটাকে বড় জোর আরো ভাঙতে পারি। দেখো 15টাকে ভাঙতে পারবো 3 গুণিত 5, 3 5 15, তা স্কোয়ার করলাম গুণিত 20টাকে ভাঙতে পারবো 2 গুণিত 2 গুণিত 2 দুগুণে 4 4 5 20, এটা হলো। তাহলে √3 স্কোয়ার গুণিত 5 স্কোয়ারটাকে লিখতে পারবো, এটাকে 2 স্কোয়ার 2 স্কোয়ার 5 স্কোয়ার। এবার রুট আর স্কোয়ার সব কটা উঠে যাবে, তাহলে 3 গুণিত 5
গুণিত 2 গুণিত 2 গুণিত 5। এবার এটাকে গুণ করো, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 5 6 30, 300। তাহলে 300 অ্যান্সার। তাহলে এইভাবেও হবে, এইভাবেও করা যাবে। এরপরে 5-এর দাগের অঙ্ক দেখো, এখানে এর মান চেয়েছি। তাহলে অঙ্কটা লিখি আগে। 18 প্লাস √55 মাইনাস √32 প্লাস √16। তাহলে প্রথমত দেখো, 18, 55, 32, এই 16-র বর্গমূল করলে কত হবে? 4 হবে। এবার 18 প্লাস 55 বিয়োগ √32 আর 4 কত হচ্ছে? 36। 18 প্লাস 55 বিয়োগ 36-এর বর্গমূল করলে 6। √55 মাইনাস 6 হচ্ছে 49। 18 যুক্ত 49-এর বর্গমূল 7। 18 আর 7 কত হয়ে যাবে? 25। তাহলে 5 অ্যান্সার। 6-এর অঙ্ক, একটি শ্রেণীতে 90% ছাত্র পাস করেছে এবং 20 জন ছাত্র ফেল করেছে। তাহলে শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? দেখো, 90% ছাত্র পাস করেছে, তার মানে 10% ছাত্র ফেল করেছে। বোঝা যাচ্ছে? 10% মানে 20 জন, তাহলে 100% মানে কতজন? মানে 200 জন হবে। তাহলে এখানে হচ্ছে 6-এর অঙ্ক। দেখো, পাস হচ্ছে কত? পাস হচ্ছে 90%, তাহলে ফেল কত? 10%। এই 10% মানে কতজন? 20 জন। তাহলে 1% মানে কতজন? 20/10। আর 100% মানে কতজন? 20 গুণিত 100/10। 0 0 কাটলো, 2 100, 200 জন। তাহলে মোট কতজন হয়ে গেল? 200 জন। অর্থাৎ শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? শ্রেণীতে ছাত্র সংখ্যা হয়ে গেল 200 জন। এবার 7-এর অঙ্কটা, এখানে দেখো, এই যে এত বড় একটা সংখ্যা লিখেছে, এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কতগুলো হবে? এই সংখ্যাটার বর্গমূলের অঙ্ক সংখ্যা। তাহলে এর বর্গমূলের অঙ্ক সংখ্যা বার করতে গেলে আমাকে কি করতে হবে? এই দুটোর মাথায় দাঁড়িয়ে দিতে হবে। এই যে দুটো হলো, তারপরে এই দুটো, এই দুটো, এই ডান দিক থেকে দুটোর মাথায় দাঁড়িয়ে দিয়ে যাব। এই, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 9 অঙ্কের হয়ে যাবে। 8-এরটা, রহিম রাত 10টা 45-এ ঘুমিয়ে সকাল 7টা 10 মিনিটে ঘুম থেকে উঠলেন। তাহলে তিনি কত সময় ঘুমিয়েছিলেন? দেখুন, 10টা 45 থেকে প্রথম 12টা হিসাব করবো, আর 12টা থেকে 7টা 10 মানে 7 ঘন্টা 10 মিনিট। তাহলে যেহেতু ও রাত্রে ঘুমিয়েছে, তাহলে 8-এর অঙ্কটা দেখো, রাত 12টা হচ্ছে এই রাত 12টা, আর হচ্ছে রাত 10টা 45। তাহলে এটা বিয়োগ করলে 12টা কেটে 11টা, আর এটাকে 60 করলাম। 60 থেকে 45 বিয়োগ করলে 15 হলো, 11 থেকে 10 বিয়োগ করলে 1। তাহলে 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে 12টা পর্যন্ত, আর ওখানে আরও 7 ঘন্টা 10 মিনিট রয়েছে, এটা যোগ করব। তাহলে 15 আর 10-এ 25 হলো, 7 আর 8, তার মানে 8 ঘন্টা 25 মিনিট। তাহলে তিনি কত সময় ঘুমিয়েছিলেন? 8 ঘন্টা 25 মিনিট ঘুমিয়েছিলেন। এবার যোগফল নির্ণয় করতে বলেছে। 2p + 8, p + 6 আর 6p + 3, এই তিনটেকে যোগ করো। দেখো, 2p + 8, p + 6 আর 6p + 3 যোগ করো। 2p, p আর 6p, 6 আর 1 7, 7 আর 2 আর 9, 9p হলো। আর 8 আর 6 14, 14 15 16 17। তাহলে এই হয়ে গেল 9p + 17 অ্যান্সার। প্রদত্ত ছবি থেকে সরল রেখাংশ এবং রশ্মি খুঁজতে বলেছে। সরল রেখাংশ হচ্ছে এবি, এইটা হচ্ছে সরল রেখাংশ, ঠিক আছে। আর রশ্মি হচ্ছে এডি, মানে এখান থেকে এদিকে যাবে একটা, আর বিসি, এইগুলো হচ্ছে রশ্মি।
তাহলে একের দাগের আর দুইয়ের দাগের অঙ্কগুলো কিন্তু আমি সুন্দর করে বোঝালাম, আমার যতটুকু চেষ্টা করার আমি করলাম। এবার বাকিটা তোমাদের হাতে, তোমরা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। ভিডিও দেখার পর অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।